Hello friends, welcome to my YouTube channel. I am Ismail Haq and you are watching English Sahaj Part. Today I am going to share about a new class on English grammar and vocabulary for the students of class 9 and 10 for their upcoming Madhyamik examination 2021. আজকে ক্লাসটি ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপরে। অলরেডি ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি সম্বন্ধে কয়েকটি ভিডিও অলরেডি দেওয়া আছে। আজকের ভিডিওটিও টেস্ট পেপার থেকে একটা কন্টেন্ট বেছে নিয়ে তৈরি করা হচ্ছে। তো বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইংলিশ সহজ পাঠ। এবং আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে লার্ন ইংলিশ ইন বেঙ্গলি, ওটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। একটা অনুরোধ ছাত্রদেরকে যে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আর অবশেষে ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই ক্লাসটি হচ্ছে একটা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ এবং ইউজফুল অ্যাজ ওয়েল অ্যাজ হেল্পফুল ক্লাস টু দ্য স্টুডেন্টস ফর দেয়ার বেটারমেন্ট। যাই হোক, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ইংরেজি ব্যাকরণ এবং শব্দভাণ্ডারের উপরে এই চ্যানেলে অলরেডি দুটো দেওয়া আছে। আজকের এটা সেট 3 হচ্ছে। 1 নম্বরে দেওয়া আছে কি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে অল্টারনেটিভ শূন্যস্থানে কয়েকটি দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। এখানে বিশেষ করে ভার্বের প্রপার ফর্মটি চুজ করতে হবে, যেটা সঠিক। তো দেওয়া আছে কি, yesterday we dash ব্র্যাকেটে আছে walked, had been walking, was walking in Kaziranga Wildlife Sanctuary for an hour। মানে yesterday মানে গতকাল, তো গতকাল মানে পাস্ট হয়ে গেল, তাহলে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা নিশ্চয়ই পাস্ট টেন্সে আছে। এবার ভাবতে হবে যে এটা পাস্ট টেন্সের কোন ক্যাটাগরিতে আছে, পাস্ট ইনডিফিনাইট না পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা গতকাল কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখানে 1 ঘন্টা ধরে হাঁটছিলাম বা হেঁটেছিলাম। গতকাল কাজিরাঙ্গা যে বন্যপ্রাণী সংরক্ষণ স্যাংচুয়ারি, সেখানে আমরা 1 ঘন্টা ধরে হেঁটেছিলাম বা হাঁটছিলাম 1 ঘন্টা ধরে। তাছাড়া কি এখানে উল্লেখ করা আছে ফর অ্যান আওয়ার, একটা সময়ও উল্লেখ করা আছে। তাহলে অতীতের কোনো কাজ হচ্ছিল বা চলছিল যদি বোঝায় তো সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। এবং তার সঙ্গে সঙ্গে যদি আবার সময় উল্লেখ থাকে, সময় উল্লেখ বলতে যেমন পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় থেকে, সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে বা যাবত, এরকম বোঝালে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে এটা নিশ্চয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। মানে গতকাল আমরা কাজিরাঙ্গা যে বন্যপ্রাণী সংরক্ষণালয়, সেখানে 1 ঘন্টা ধরে হাঁটছিলাম, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্ব আইএনজি, তারপরে যদি ধরে বা যাবত বোঝায়, পয়েন্ট অফ টাইম বোঝায়, সেক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। আর যদি পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে ফর ব্যবহার করা হয়। আর পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে বা হতে যদি বোঝায়, সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। তো এখানে ফর ব্যবহার করা আছে। তাহলে এখানে হবে কি, ইয়েস্টারডে উই হ্যাড বিন ওয়াকিং, আমরা হাঁটছিলাম।
তাহলে আমাদের হাঁটা কাজটি চলছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হ্যাড বসলো, বিন হলো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। আর এখানে ধরে মানে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে, এই যে সময় উল্লেখ থাকছে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, এখান থেকে বুঝে নিতে হলে যেটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে শূন্যস্থান বসবে হ্যাড বিন ওয়াকিং, had been walking। তাহলে yesterday we had been walking for an hour, মানে 1 ঘন্টা ধরে হাঁটছিলাম কোথায়, ইন কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যে কাজিরাঙ্গা মানে বন্য পশু সংগ্রহালয়, সেখানে আমরা হাঁটছিলাম। নেক্সট, সাডেনলি হঠাৎ, এ বিয়ার ড্যাশ কেম উড কামস টু রোড সাইড, হঠাৎ একটা ভাল্লুক, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, হঠাৎ একটা রোডের পাশে চলে আসলো। তো চলে আসলো প্রথমে শুরু হয়েছে পাস্ট টেন্স দিয়ে, তাহলে এটাও নিশ্চয়ই পাস্ট টেন্সই হবে এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। হঠাৎ একটা ভাল্লুক রোডের পাশে চলে আসলো। তাহলে কেম, এটা পাস্ট ফর্ম করা আছে কাম, তো পাস্ট ফর্ম হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে এখানে বসবে কেম, হঠাৎ একটা ভাল্লুক চলে আসলো, কেম। তাহলে হঠাৎ একটা ভাল্লুক রোডের পাশে চলে আসলো। ওই ড্যাশ ওয়ার ফ্রাইটেন সেইং দ্য বিয়ার, আমরা ভাল্লুকটিকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, এখানে লক্ষ্য করতে হবে সেইং দ্য বিয়ার মানে ভাল্লুকটিকে দেখে, এ বিভক্তি আসছে, এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে সি তার সঙ্গে আইনজি যুক্ত করে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। যাই হোক, আমরা ভাল্লুকটিকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাহলে আমরা ভীত হয়ে গিয়েছিলাম, এটা ভীত হয়ে গেছিলাম, তাহলে ভয় পাওয়ার ইংরেজি কি, আর এটা ভীত হয়ে গেছিলাম, তাহলে নিশ্চয় কাহুরি দ্বারা হয়েছিলাম, প্যাসিভে চলে আসছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটেড প্যাসিভে করা হচ্ছে, মানে কাহুরির দ্বারা ভয় পাচ্ছি, তাহলে ভাল্লুকটির দ্বারা ভয় পাচ্ছি মানে ভাল্লুকটিকে দেখে আমরা ভয় পাচ্ছি। তাহলে উই ওয়ার ফ্রাইটেন্ড, এটা ব্যবহার করতে হবে, এটা প্যাসিভ ভয়েসে হচ্ছে উই, পাস্ট ইনডিফিনাইটে আমরা ভয় পেয়েছিলাম। পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ধরতে হবে, অথবা পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবং যদি ধরি ফ্রাইটেনটাকে অ্যাডজেক্টিভ, ভীত হওয়া, সেক্ষেত্রে ওয়ারটা হচ্ছে মূল ভার্ব। তাহলে উই ওয়ার ফ্রাইটেন্ড, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, মানে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলাম। এই যে ফ্রাইটেন্ড, এটা পাস্ট পার্টিসিপল করা হলো, মানে পাস্ট পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভ, এটা প্যাসিভে ধরলাম না, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভই ধরলাম। তাহলে উই ওয়ার ফ্রাইটেন্ড সিইং দ্য বিয়ার, আমরা ভাল্লুকটিকে দেখে ভয় পেয়ে গেছিলাম। তাহলে শুরু থেকে কি হলো, যে ইয়েস্টারডে উই হ্যাড বিন ওয়াকিং ইন কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফর অ্যান আওয়ার, গতকাল আমরা কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে 1 ঘন্টা ধরে হাঁটছিলাম। তাহলে আমাদের হাঁটা কাজটা অতীতে চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং সময় উল্লেখ আছে, সেই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। সাডেনলি এ বিয়ার কেম টু রোড সাইড, হঠাৎ একটা ভাল্লুক রোডের পাশে বা রোডের ধারে চলে আসলো, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো। উই আর ফ্রাইটেন্ড, আমরা ভয় পেয়ে গেছিলাম, সিইং দ্য বিয়ার, ভাল্লুকটাকে দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল করা আছে। আর উই আর ফ্রাইটেন্ড মূল ভাব নেই, ওয়ার্ডটা এখানে বিভার্ব হিসাবে আছে, আর ফ্রাইটেন্ডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। 2 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে করতে বলা হচ্ছে সেটা করতে হবে। এ নাম্বারে আছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে হবে। Nowadays the teenagers are addicted dash smartphone immensely, বর্তমানে, nowadays মানে হচ্ছে বর্তমানকালে বা সাম্প্রতিক, টিনেজার্স মানে হচ্ছে অল্প 13 থেকে 19 বছরের ছেলেমেয়েরা, অল্প বয়সী ছেলেমেয়েরা। আর অ্যাডিক্ট মানে হচ্ছে আসক্ত হয়ে পড়া, অ্যাডিক্টেড আসক্ত হয়ে পড়েছে, তাহলে অ্যাডিক্টের পরে প্রিপোজিশন বসে টু, এটা আমাদেরকে খেয়ালে রাখতে হবে, অ্যাডিক্ট টু, কোনো কিছুতে আসক্ত হয়ে যাওয়ার
ক্ষেত্রে অ্যাডিক্টের পরে প্রিপোজিশন ব্যবহার করা হয় টু, অ্যাডিক্টেড টু। তাহলে নাওএডেজ বর্তমান দিনগুলিতে দ্য টিনেজার্স আর অ্যাডিক্টেড টু স্মার্টফোন ইমেন্সলি। ইমেন্সলি মানে বিশাল আকারে মানে টিনেজার্সরা স্মার্টফোনের প্রতি বা অ্যান্ড্রয়েড ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে নাওএডেজ দ্য টিনেজার্স আর অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টের পর এখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে টু, স্মার্টফোন ইমেন্সলি বৃহৎ আকারে আসক্ত হয়ে পড়ছে। দে আর আনঅ্যাওয়ার, তারা হয় অসচেতন। অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের পরে প্রিপোজিশন বসে অফ, অ্যাওয়ার অফ। তো এখানে অ্যাওয়ারের অপোজিট বিপরীত শব্দ হচ্ছে আনঅ্যাওয়ার, এখানে প্রিফিক্স যোগ করে সেটাকে বিপরীত করা হচ্ছে অ্যাওয়ার, আনঅ্যাওয়ার। তাহলে অ্যাওয়ারের পরে বা আনঅ্যাওয়ারের পরে বসবে অফ, আনঅ্যাওয়ার অফ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট। তাহলে এই যে মোবাইলের খারাপ একটা প্রভাব বা ফলাফল, এটা সম্বন্ধে তারা অসচেতন। দে আর আনঅ্যাওয়ার, এখানে প্রিপোজিশন বসলো অফ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট। তাহলে এই যে স্মার্টফোনের যে ব্যাড ইফেক্ট তার সম্বন্ধে তারা সচেতন নয়। ড্যাশ প্যারেন্টস শুড নট বাই দেম দিস হার্মফুল মেকানিক্যাল ডিভাইস। তাহলে পিতামাতার উচিত তাদের বাচ্চাদেরকে বা ছাত্রদেরকে, যে টিনেজার্স, তাদেরকে এই যে ক্ষতিকারক একটা যান্ত্রিক যন্ত্র একটা ক্ষতিকারক যন্ত্র, এটা কিনে দেওয়া উচিত নয়। শুড আছে, শুডটা উচিত অর্থে ব্যবহার করা হয়, শ্যালের পাস্ট ফর্ম শুড, উচিত অর্থে ব্যবহার করা হয়। এবার উচিত অর্থের নেগেটিভ ফর্মের জন্য না, নট ব্যবহার করা হচ্ছে, শুড নট। তাহলে দ্য প্যারেন্টস মানে যতগুলো পিতামাতা আছে সবগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, ডেফিনাইট আর্টিকেল দ্য প্যারেন্টস। তাহলে দ্য প্যারেন্টস শুড নট বাই দেম, পিতামাতাদের উচিত তাদেরকে না কিনে দেওয়া এই ক্ষতিকারক একটা মোবাইল যে যন্ত্র ডিভাইস সেটা। পরের সেকশন, রঘু ইজ এ ভেরি পুয়ার ম্যান। রঘু খুব গরিব মানুষ। হি ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড, সে তার জীবিকা বজায় রাখতে পারে না, তার যে জীবিকা নির্বাহ করতে হবে সেটা সে করতে পারে না। তো রঘু ইজ ভেরি পুয়ার ম্যান, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, মূল ভাব নেই, এখানে বিভাব ইজ বসা আছে। হি ক্যান নট মেনটেন, মূল ভাব হচ্ছে এখানে মেনটেন, আর ক্যানট এটা মডাল ভার্ব, এটা আছে প্রেজেন্ট টেন্সে। এটাকে কি করতে হবে, দুটো বাক্যকে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এই দুটো বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, অর্থাৎ জটিল বাক্যে যোগ করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো এখানে দুটো বাক্য আছে, এর দুটো বাক্যের মধ্যে একটি মেন ক্লজ থাকবে বা প্রিন্সিপাল ক্লজ। সেই প্রিন্সিপাল ক্লজে কি হবে, সাবজেক্ট একটি থাকবে এবং মূল ভার্ব একটি থাকবে এবং তার উপর নির্ভরশীল হবে আরেকটি ডিপেন্ডেবল সেন্টেন্স বা সাবঅর্ডিনেট সেন্টেন্স। তাহলে এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করলে উত্তর কি পাবো, রঘু খুব গরিব, সে তার জীবিকা বজায় রাখতে পারে না। তাহলে এখানে একটা কারণ বোঝাচ্ছে, কারণ। তো কারণ বোঝালে কি হয়, কারণ বোঝালে ক্ষেত্রে যেহেতু বা কারণ যদি আসে তাহলে সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজে আমাদেরকে করতে হয়। তাহলে এটা উত্তর হবে কি, যে রঘু ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড, রঘু তার জীবিকা নির্বাহ করতে পারে না, বিকজ হি ইজ এ পুয়ার ম্যান, কারণ সে গরিব মানুষ। তাহলে প্রথমে শুরু করা যাক রঘু দিয়ে, যেহেতু রঘুটাই নাউন। আরে রঘু cannot maintain his livelihood because, এখানে বিকজও ব্যবহার করতে পারি, ফরও ব্যবহার করতে পারি, আবার অ্যাজও ব্যবহার করতে পারি। এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে।
তাহলে রঘু ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড বা লিভলিহুড বিকজ কারণ, ফর মানে কারণ, অ্যাজ বা যেহেতু বা কারণ বোঝায়, হি ইজ ভেরি পুয়ার ম্যান। হি ইজ এ ভেরি, তাহলে বিকজ হি ইজ এ ভেরি পুয়ার ম্যান। হি ইজ এ ভেরি পুয়ার ম্যান, কারণ সে খুব গরিব মানুষ, বা বিকজ হি ইজ ভেরি পুয়ার। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কমপ্লেক্স হলো এই কারণে কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ হলো রঘু ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, মানে এই বাক্যটি কারোর উপর নির্ভরশীল নয়। আর নির্ভরশীল বাক্য হচ্ছে কোনটা, এটা, বিকজ বা ফর হি ইজ এ ভেরি পুয়ার ম্যান, যেহেতু সে খুব গরিব। তাহলে এই বাক্যটি কি হচ্ছে, পুরোপুরি মানে প্রকাশ করতে পারছে না। তো কি হলো, সে খুব গরিব, যেহেতু সে খুব গরিব দিয়ে পুরো অর্থ প্রকাশ হচ্ছে না। তো তারপরে কি হলো, এবার এবার কি, যে পুরো অর্থটা প্রকাশ করার জন্য এই বাক্যটিকে নির্ভরশীল হতে হচ্ছে রঘু ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড এই বাক্যটির উপরে। তাহলে বিকজ বা ফর বা অ্যাজ হি ইজ এ ভেরি পুয়ার ম্যান, এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর রঘু ক্যান নট মেনটেন হিজ এটা হচ্ছে লাইভলিহুড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। তাহলে এটা হয়ে গেল এবার কমপ্লেক্স সেন্টেন্সে পুরো সেন্টেন্সটি যুক্ত হয়ে গেল। আচ্ছা, এটা যেহেতু এখানে কমপ্লেক্স করতে বলা হয়েছে, এবার এখানে যদি বলা হয় যে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে? তো সিম্পল সেন্টেন্সে জয়েন করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাবজেক্ট একই থাকবে এবং মূল ভার্ব একই থাকবে, এবং তার উপর নির্ভরশীল কি কি থাকতে পারে ওই বাক্যে, ইনফিনিটিভ টু থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, জিরান্ড থাকতে পারে, অ্যাপোজিশন থাকতে পারে, এগুলো দিয়ে তখন সেটা নাউন ক্লজ হয়। সিম্পল সেন্টেন্সে মনে রাখতে হবে যে সাবজেক্ট বা মেন ক্লজ, সাবজেক্ট একটাই থাকবে আর মূল ভাব একটা থাকবে, আর বাকিগুলো যেগুলো বললাম যে ইনফিনিটিভ, কখনো পার্টিসিপল, কখনো জিরান্ড, কখনো অ্যাপোজিশন, এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এটাকে যদি এবার সিম্পলে করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো রঘু ইজ এ ভেরি পুয়ার ম্যান, এখানে বি ভার্ব হিসাবে ইজ ব্যবহার করা হয়েছে, মূল ভাব নেই। তারপরে আছে হি ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড, সে তার জীবিকা অর্জন করতে বা সে তার জীবিকা নির্বাহ করতে পারে না। তাহলে এক কথায় বলা যাবে কি, যে দারিদ্র হওয়ায় রঘু তার জীবিকা নির্বাহ করতে পারে না। তাহলে বিইং এ পুয়ার ম্যান, তাহলে এটা সিম্পলে করলে দাঁড়াবে কি, এখানে মূল ভাব যেহেতু ইজ, বি ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, বি থেকে আসছে ইজ, মানে এম ইজ আর, এগুলোকে বলা হয় বি ভার্ব। তো বি এর সঙ্গে আইনজি যোগ করতে হবে, তাহলে বিং মানে হওয়াই, অন্তঃস্থ বিভক্তি আসছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। তাহলে এটাকে সিম্পল করলে কি দাঁড়াবে, বিং এ পুয়ার ম্যান রঘু ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড, গরিব মানুষ হওয়ায় রঘু তার জীবিকা নির্বাহ করতে পারে না। তাহলে এখানে বিং এ পুয়ার ম্যান হওয়ায়, এটা প্রেজেন্ট পার্টিসিপল করা হলো বি এর সঙ্গে আইনজি যুক্ত করে। আর রঘু ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড, এটা প্রিন্সিপাল ক্লজ হলো, সাবজেক্ট হচ্ছে একটাই যে রঘু, মেন সাবজেক্ট, এবং মূল ভাব হচ্ছে মেনটেন, এটাই মূল ভাব একটা। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্সে। আচ্ছা, এটাকে আরেক ভাবে লেখা যায়, কিভাবে, যে দারিদ্রতার জন্য রঘু তার জীবিকা নির্বাহ করতে পারে না, দারিদ্রতার জন্য, তাহলে ডিউ টু পভার্টি। এখানে আরেকটা ভাবেও করা যায় যে ডিউ টু পভার্টি, এটাও সিম্পল সেন্টেন্স হবে। ডিউ টু, পুয়ার থেকে হবে কি পভার্টি, ডিউ টু পভার্টি, ডিউ টু পভার্টি, এখানে ডিউ টু ব্যবহার করা হলো। ডিউ টু পভার্টি রঘু ক্যান নট
মেনটেন হিজ লাইভলিহুড ডিউ টু পভার্টি, দারিদ্রতার জন্য রঘু ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড, সে তার জীবিকা নির্বাহ করতে পারে না। এখানে পুয়ার এটাকে পরিবর্তন করা হলো পভার্টি, দারিদ্রতা বা দারিদ্রতার জন্য। তাহলে এখানে পুয়ার এটা অ্যাডজেক্টিভ, আর পভার্টি এটা হচ্ছে নাউন, দারিদ্রতা। আর ডিউ টু মানে হচ্ছে জন্য বা কারণ, তাহলে দারিদ্রতার জন্য বা কারণে রঘু তার জীবিকা নির্বাহ করতে পারে না। তাহলে এভাবে দুভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। তাহলে নির্দেশে যেটা দেওয়া হবে সেভাবে করতে হবে, যদি কমপ্লেক্স বলে কমপ্লেক্সে করতে হবে, যদি সিম্পল বলে তাহলে সিম্পলে করতে হবে। নেক্সট, দিস ইজ দ্য হোয়াটেস্ট ডে অফ দ্য ইয়ার, এটাই হচ্ছে বছরের সবচাইতে গরমতম দিন। সবচাইতে, হোয়াটেস্ট, হোয়াট আর হোয়াটেস্ট, এখানে ইএসটি যুক্ত আছে, তাহলে এটা নিশ্চয়ই সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। হোয়াট আর হোয়াটেস্ট, আর আছে এটা প্রেজেন্ট টেন্সে, মূল ভাব ওখানে নেই, বিভাব আছে ইজ। আচ্ছা, এটা সুপারলেটিভ ডিগ্রিতে পুরো সেন্টেন্সটি দেওয়া আছে। কি থেকে বুঝলাম? এই হোয়াটেস্ট এই শব্দ থেকে, অ্যাডজেক্টিভ থেকে আমরা বুঝতে পারলাম। এটাকে কি করতে হবে? চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে বছরের সবচাইতে উষ্ণতম বা গরম দিন। তাহলে এটাকে পজিটিভ করলে কি দাঁড়ায়? প্রথমে বাংলাতেই বলা হচ্ছে যে এমন কোনো দিন নাই এত গরম এই বছরের মতো, মানে এই বছরে এই দিনটির মতো। এমন কোনো দিন নাই, মানে এমন কোনো দিন নাই এই দিনের মতো খুব গরম এই বছরের দিনগুলিতে। তাহলে এটা পজিটিভ করলে কি দাঁড়াবে? যে নো আদার ডে ইজ সো হট। পজিটিভে কি করতে হয়? মানে একই থাকবে, ডিগ্রি চেঞ্জ হবে, কিন্তু প্রত্যেকটা ডিগ্রির সেন্টেন্সের যে প্রত্যেকটারই মানে একই আসবে, অর্থটা একই আসবে, শুধু গঠনটা পাল্টে যাবে। তাহলে নো আদার ডে ইজ সো হট as this, no other day is so hot as this of the year। তাহলে অন্য কোনো দিন হয় না এত গরম এটার মতো বছরের। তাহলে এটাই হচ্ছে সবচাইতে তাহলে গরম দিন, মানে তো একই দাঁড়াচ্ছে। প্রথমে দেওয়া আছে দিস ইজ দ্য হোয়াটেস্ট ডে অফ দ্য ইয়ার, এটাই হচ্ছে বছরের সবচাইতে গরমতম দিন। আর এইটার মানে কি হলো? এমন কোনো দিন নাই, নো আদার ডে ইজ সো হট, অন্য কোনো দিন হয় না এত গরম। ও সরি, এখানে ইজ নট সো হট, এখানে নট বসবে, নেগেটিভ। নো আদার ডে ইজ নট সো হট অ্যাজ দিস, মানে অন্য কোনো দিন হয় না এত গরম এটার মতো, মানে এই দিনটার মতো, অফ দ্য ইয়ার মানে এই বছরের। তাহলে এটা হয়ে গেল এবার পজিটিভ ডিগ্রি। আচ্ছা, তার পরেরটি দেওয়া আছে কি? শুভম সেড টু হিজ ফাদার, শুভম তার বাবাকে বলল, হোয়েন ডিড ইউ গিভ মি দিস পেন, কখন তুমি আমাকে কলমটি দিয়েছিলে? সেড এটা রিপোর্টিং ভার্ব, সেড টু থাকলে টোল্ড ব্যবহার করতে হয় আমরা জানি, পাস্ট ফর্মে দেওয়া আছে। আর হোয়েন ডিড ইউ গিভ মি দিস পেন এটা আছে পাস্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সাবজেক্ট হচ্ছে ইউ, তার আগে ডিড বসানো আছে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে। আর ডাব্লিউএইচ শব্দ ব্যবহার করা হয়েছে হোয়েন। এটা তাহলে রিপোর্টেড স্পিচ ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ডবল ইনভার্টেড কমার আগে যে ভার্বটি থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই যে সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এটাকে কি করতে হবে? চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, এটাকে প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন করতে হবে। তো শুভম সেড টু হিজ ফাদার, শুভম তার বাবাকে বলল, হোয়েন ডিড ইউ গিভ মি দিস পেন, আর এই বাক্যটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে।
তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে নারেশন চেঞ্জের ক্ষেত্রে কি হয়, দ্যাট ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে দ্যাটের জায়গায় ইফ বা ওয়েদার বসে। সেটা যদি উইদাউট WH শব্দে ব্যবহার করা হয় তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে, আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে ইফ বা ওয়েদার বসাতে হবে না, সেক্ষেত্রে WH শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে শুভম asked his father বা told his father when, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে when did you give me this pen, তুমি আমাকে এটা কখন দিয়েছিলে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রশ্নবোধকে, তাহলে এটাকে পরিবর্তন করতে হবে, যখন নারেশন চেঞ্জ হবে তখন সেটা চলে যাবে কোথায়, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে উত্তরটা হবে কি যে শুভম told, অথবা করতে পারে কি asked, জিজ্ঞাসা করলো, হিজ ফাদার, শুভম told বা asked হিজ ফাদার, তারপর WH শব্দটি বসিয়ে দিতে হবে when, এবার এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে এবং পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং সেটাকে অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। এটা প্রশ্নবোধকে আছে, এটাকে অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা এ বাক্যে কি আছে, ইউ মানে তুমি, তুমি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, তার বাবা, শুভমের বাবাকে বোঝানো হচ্ছে, আর এই মিটা হচ্ছে শুভম। তো এখানেও একটা জিনিস মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্টের নাম্বার পার্সনের পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি থার্ড পার্সনে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকেও সেই ব্যক্তি হিসাবে থার্ড পার্সনে নিয়ে আসতে হবে এবং তার নাম্বারও চেঞ্জ হবে নাম্বার অনুযায়ী। অবজেক্টের ক্ষেত্রেও তাই হবে। তাহলে শুভম told বা asked his father when, এখানে ইউটা হচ্ছে হিজ ফাদার, তার বাবা, তাহলে এখানে এটা থার্ড পার্সন হয়ে যাবে, এটা হিজ ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এটা হয়ে যাবে হি। তাহলে when হি, এবার পাস্ট পারফেক্টের টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাড ব্যবহার করতে হবে, তাহলে when he had, এবার হ্যাড ব্যবহার করলে কি হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, গিভেন, গেভ, গিভেন। এবার আছে মি মানে আমাকে বলতে কাকে, শুভমকে, তো মিটা হচ্ছে ফার্স্ট পার্সনে আছে, শুভমটা থার্ড পার্সনে আছে, তাহলে মিটাকেও থার্ড পার্সনে নিয়ে যেতে হবে, তাহলে মি থেকে ওখানে হয়ে যাবে হিম মানে তাকে, গিভেন হিম বা গিভেন টু হিম, টুটা আমরা এখানে ব্যবহার করতে পারি, আবার উজ্জ্ব রাখতে পারি। আর দিস থেকে পরিবর্তন হবে দ্যাট পেন। তাহলে পুরোপুরি উত্তরটা কি পাওয়া গেল, শুভম told বা asked his father, শুভম তার বাবাকে জিজ্ঞেস করলো বা বলল যে when he had given him, কখন তাকে দিয়েছিল that pen, দিস থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে ইনডিরেক্ট স্পিচে দ্যাট, মানে কিছু প্রোনাউন আছে, সেই প্রোনাউন বা অ্যাডভার্ব সেগুলোরও কিছু পরিবর্তন হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করার সময়। তাহলে when he had given him that pen, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে নারেশন চেঞ্জের সময় সেটা পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট টেন্সে, আর প্রশ্নবোধক থাকলে নারেশন চেঞ্জে কি হয়, সেটা অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। আচ্ছা, পরেরটিতে কি দেওয়া আছে, পরের সেকশনে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তাহলে নিচে কিছু গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, সেগুলো বাছাই করতে হবে, দিয়ে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলোকে রিপ্লেস করে সে ফ্রেজাল ভার্বগুলোকে বসাতে হবে। তাহলে যে সমস্ত ভার্বগুলোর নিচে দাগ দেওয়া আছে এবং সেগুলো যে ফর্মে আছে টেন্স অনুযায়ী সেই ফর্মেই ফ্রেজাল ভার্বগুলোকেই বসাতে হবে। যদি ফ্রেজাল ভার্বগুলো বা ভার্বগুলো যেগুলো আন্ডারলাইন করা আছে পাস্ট টেন্সে থাকে বা পাস্ট ফর্মে থাকে, তাহলে ফ্রেজাল ভার্বটিরও পাস্ট ফর্ম করতে হবে। যদি আইএনজি যুক্ত থাকে ফ্রেজাল ভার্বটিরও সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। পাস্ট পার্টিসিপল থাকলে পাস্ট পার্টিসিপল করতে হবে, সেটা টেন্স অনুযায়ী দেখতে হবে কোন টেন্সে আছে। তো এখানে কি বলা হচ্ছে, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, মানে যেখানে দরকার ফ্রেজাল ভার্বগুলোর রূপটাকে পাল্টাতে হবে, যেটা আগে বলা হলো।
তো ফেজাল ভাবগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর মানে জানতে হবে আগে। প্রথমে আছে কি পুট আপ। পুট আপ মানে হচ্ছে স্থগিত রাখা। পোস্টপন্ড, যেটা নিয়ারেস্ট মিনিং আমরা বোঝাই। পুট আপ মানে স্থগিত রাখা। তারপরে আছে কল আপ মানে প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়া। কোনো একটা ধর্মঘট হচ্ছে, সেটাকে তুলে নিল, সেটা কল আপ, প্রত্যাহার করে নেওয়া। তারপরে আছে গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। তারপরে আছে গিভ ইন মানে পরাজয় স্বীকার করা বা হার স্বীকার করে নেওয়া, সেটাকে বলা হয় সারেন্ডার। তারপর বাক্যে আসা যাক। প্রথমে আছে দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। সভাপতি মহাশয় পুরস্কারগুলি বিতরণ করেছিলেন। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে ডিস্ট্রিবিউটেড, এটা পাস্ট ফর্ম করা আছে ভার্বের। তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভার্বটি বসবে সেটারও পাস্ট ফর্ম করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, তাহলে ফেজাল ভার্ব কি মানে বিতরণ করা? গিভ অ্যাওয়ে। এর পাস্ট ফর্ম কি হবে? গেভ, গেভ অ্যাওয়ে, গিভ, গেভ, গিভেন। তাহলে উত্তরটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ। সভাপতি মহাশয় পুরস্কারগুলো বিতরণ করেছিলেন। তাহলে এখানে ফেজাল ভাব বসানো হলো গেভ অ্যাওয়ে। যেহেতু ডিস্ট্রিবিউট পাস্ট ফর্ম করা আছে, তাই গিভের পাস্ট ফর্ম করা হলো গেভ অ্যাওয়ে। 2 নম্বরে আছে উই হ্যাভ টু সারেন্ডার টু ফেট। আমাদেরকে ভাগ্যে, ফেট মানে হচ্ছে ভাগ্য, ভাগ্যের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। বা তাহলে আত্মসমর্পণ বা হার স্বীকার করা। তাহলে উই হ্যাভ টু, এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হ্যাভ টু ইউজ করা হয়েছে। হ্যাভ টু, হ্যাজ টু এগুলো কখন ব্যবহার করা হয়? যখন বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা, অব্লিগেশন, মানে তোমাকে যেতেই হবে, তোমাকে অঙ্কটি করতেই হবে, মানে তুমি করতে বাধ্য। তাহলে এরকম বাধ্যবাধকতা বা অব্লিগেশন, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, এরকম বোঝার ক্ষেত্রে পার্সন নাম্বার অনুযায়ী কখনো হ্যাভ টু ব্যবহার করা হয়, হ্যাজ টু ব্যবহার করা হয়, ফার্স্ট টেন্সে হ্যাড টু ব্যবহার করা হয়। তাহলে উই হ্যাভ টু সারেন্ডার, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে বা হার স্বীকার করতে হবে, টু ফেট, ভাগ্যের কাছে। তো আমরা বাধ্য, এটা ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে আমরা বাধ্য, তাই এখানে হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। আর এখানে যে সারেন্ডার আছে এই শব্দটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভার্বটি বসবে সেটিও প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে সারেন্ডার তার ফেজাল ভাব হবে গিভ ইন, পরাজয় স্বীকার করা বা হার স্বীকার করা। তাহলে গিভ ইনটাই বসবে এখানে প্রেজেন্ট ফর্মে। তাহলে উত্তরটি হচ্ছে উই হ্যাভ টু গিভ ইন টু ফেট, আমাদেরকে ভাগ্যের কাছে পরাজয় স্বীকার করতে হবে বা আত্মসমর্পণ করতে হবে। তাহলে এখানে সারেন্ডারের পরিবর্তে ফেজাল ভাব ইউজ করা হলো গিভ ইন। 3 নম্বরে আছে দ্য ওয়ার্কার্স হ্যাভ উইথড্রন দ্য স্ট্রাইক। ওয়ার্কার্স মানে হচ্ছে কর্মী, আর উইথড্রন, উইথড্রা, উইথড্রিউ, উইথড্রন মানে প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়া। আর স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট। তাহলে কর্মীরা ধর্মঘট তুলে নিয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দ্য ওয়ার্কার্স এটা সাবজেক্ট, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেহেতু এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। এটা যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে এখানে হ্যাজ হতো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, মূল যে ক্রিয়াপদ ভার সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তো উইথড্রা, উইথড্রিউ, উইথড্রন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যে ভাবটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভাবটা হবে সেটারও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো প্রত্যাহার করে নেওয়া, তাহলে এই যেখানে ফেজাল ভাব আছে কল আপ, এই কল আপ মানে তুলে নেওয়া বা প্রত্যাহার করে নেওয়া। তাহলে এটার পাস্ট পার্টিসিপল হবে কি কল, কল্ড, কল্ড, কল্ড আপ। তাহলে উত্তরটি হচ্ছে দ্য ওয়ার্কার্স the workers have called up the strike. কর্মীরা ধর্মঘট তুলে নিয়েছিলেন বা তুলে নিয়েছে। তাহলে এখানে ফেজাল ভাব ব্যবহার করা হলো কল্ড আপ ও ডবল এফ।
কল্ড আপ, প্রত্যাহার করা বা তুলে নেওয়া। পরের সেকশন ডি, ফাইন্ড আউট দ্য সিনোনিম অর নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ফোর ওয়ার্ডস। এখানে 4টি শব্দ দেওয়া আছে বা শব্দগুচ্ছ দেওয়া আছে গিভেন বিলো। এগুলোর কাছাকাছি মানে বা সমার্থক শব্দ আমাদেরকে লিখতে হবে। তো টেস্ট পেপারে একটা করে আনসিন প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে খুঁজে লিখতে হয়। তো 1 নম্বরে যেটি দেওয়া আছে সেটি কি, ভিজিটেড এগেন অ্যান্ড এগেন, মানে বারবার ভ্রমণ করা বা সাক্ষাৎ করা, সেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকুয়েন্টেড। ফ্রিকুয়েন্টেড, FREQUENTED, ফ্রিকুয়েন্টেড। আচ্ছা, এক্ষেত্রেও মনে রাখতে হবে আমাদেরকে যে শব্দগুলো দেওয়া আছে সেখানেও লক্ষ্য রাখতে হবে যে ভার্বের পাস্ট ফর্ম করা আছে না প্রেজেন্ট ফর্ম না আইএনজি যুক্ত আছে। এটা যে ফর্মে দেওয়া থাকবে তার যে সিনোনিম বা সমর্থক শব্দ নিয়ারেস্ট ইন মিনিং পাবো সেটাকেও সেই ফর্মেই লিখতে হবে। তাহলে ভিজিটেড এটা পাস্ট ফর্ম করা আছে, তাই এখানে ফ্রিকুয়েন্ট থেকে পাস্ট ফর্ম হলো ফ্রিকুয়েন্টেড। ফ্রিকুয়েন্টেড মানেও বারবার ভ্রমণ করা বা সাক্ষাৎ করা, যেটাকে বোঝায় ফ্রিকুয়েন্টেড। পরেরটি আছে ডেড। ডেড মানে মৃত, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এর নিয়ারেস্ট মিনিং হবে কি বা সিনোনিম, ডিসিজড। DECEASED, মানে এটাও ডিসিজ, ডিটাকে বাদ দিলাম, যে দাঁড়াচ্ছে কি ডিসিজ। ডিসিজ মানে হচ্ছে মৃত, এটা প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম করে এটাকেও অ্যাডজেক্টিভ করা হলো। তাহলে ডেড মানে মৃত, ডিসিজড এটা মানেও মৃত। 3 নম্বরে আছে কি, এ লার্জ এলিফ্যান্ট ইন সাইজ। আকারের দিক দিয়ে হাতি বিশাল আকারের হাতি, আকারের দিক দিয়ে হাতিটি খুবই বড় বা বিশাল আকারের, সেটাকে ইংরেজিতে এক কথায় বলা হয় জাম্বো, JUMBO, জাম্বো। জাম্বো মানেও বিশাল আকারের হাতি বোঝায়। 4 নম্বরে যেটি দেওয়া আছে, এ ক্লিয়ার স্টেট অফ সাইট। সাইট মানে দৃষ্টি, আমরা যে চোখে দেখি আমাদের দৃষ্টিশক্তি, সেটাকে বলা হয় সাইট। আর ক্লিয়ার পরিষ্কার, তাহলে পরিষ্কার দৃষ্টিশক্তি পরিষ্কার। তো দৃষ্টিশক্তি পরিষ্কার মানে কি, দৃষ্টিগোচর মানে যেটা আমরা চোখে দেখতে পাবো সেটাই হচ্ছে ক্লিয়ার স্টেট অফ সাইট। সেটা নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম হচ্ছে কি ভিজিবিলিটি, দৃষ্টিগোচর। ভিজিবিলিটি, ভিজিবিলিটি মানে হচ্ছে দৃষ্টিগোচর, মানে যেগুলো চোখে দেখা যায় সেটাকে বলা হয় ভিজিবিলিটি। তাহলে এ হচ্ছে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং। এবার ভিউয়ারদের উদ্দেশ্যে বা ছাত্রদের উদ্দেশ্যে একটি প্রশ্ন থাকলো, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটি করে রিপ্লাই করবে, তাহলে আমি আরও খুশি হব। তোমাদের মতামত লাইক যদি পাই বা কমেন্ট যদি করো তাহলে এ ধরনের ভিডিও তৈরি করতে আমি আরও বেশি আগ্রহী হব। তাই তোমাদের কাছে অনুরোধ, নিচে তোমাদের উদ্দেশ্যে বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকলো, সেটার উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তো প্রশ্নটি কি আছে, দিস কোশ্চেন ইজ অনলি টু ভিউয়ার্স, মানে কেবলমাত্র যারা দেখছে, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা ছাত্র যারা দেখছে তাদের উদ্দেশ্যে। কি দেওয়া আছে প্রশ্নটি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব। উপযুক্ত সহকারী বা সাহায্যকারী ভার্ব ক্রিয়াপদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে এখানে একটি ড্যাশ দেওয়া আছে, এখানে অক্সিলারি ভার্ব কি বসবে উত্তরটি করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো এটা কি, ড্যাশ ইউ ডু ইয়োর হোম টাস্ক ডেলি, মানেটা নিজেদেরকে বুঝে নিতে হবে। মানেটা হচ্ছে এরকম, তুমি কি দৈনন্দিন বা প্রত্যেক দিন বাড়ির কাজ মানে স্কুল থেকে যেগুলো দেওয়া হয় করো, এটুকুই বলা হলো। এবার ভেবে নিতে হবে যে এটা কোন টেন্স আছে, কোন টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম আবার প্রশ্নবোধক দেওয়া আছে। তাহলে যে টেন্স হবে ক্রিয়ার কাল, সেই টেন্স অনুযায়ী শূন্যস্থানে এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব বসিয়ে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি এই সমস্ত ভিডিও আপনাদের বা ছাত্রদের অনেক বেশি কাজে লাগবে, উপকৃত হবে তারা। তাই তাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওগুলো অবশ্যই বাড়িতে দেখবে ইউটিউব থেকে। তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ বেঙ্গালি,
সেই চ্যানেলেও অনেকগুলি ইংরেজি গ্রামার, ভোকাবুলারি, টেক্সচুয়াল গ্রামার, তারপরে শুধু গ্রামারের উপর ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। তো আপনাদের দিন শুভ হোক, আপনারা সুস্থ থাকুন, ঘরে বসে বসে ভিডিওগুলো দেখুন এবং নলেজ অ্যাকোয়ার করুন, জ্ঞান অর্জন করুন। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে। টেক কেয়ার। বাই।